চোখ রাখবো পরের খবরে। নিপা ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীদের জন্য গাইডলাইন জারি করা হয়েছে। রোগীদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীদের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইনে ঠিক কি বলা হয়েছে আর বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে গাইডলাইন একটা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর এবং সেই গাইডলাইনে নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ রয়েছে এরকম রোগীর সংস্পর্শে যারা আসবেন, দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের সকলকে এই গাইডলাইন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এই গাইডলাইন 5 সদস্যের একটা চিকিৎসক দল তারা বানিয়েছেন, যার নেতৃত্বে ছিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়। গাইডলাইন অনুযায়ী নিপার উপসর্গ থাকা ব্যক্তির রক্ত, লালা, হাঁচি, কাশি, ড্রপলেট, ফ্লুইড এইসবের সংস্পর্শে যদি কেউ আসেন তাহলে বাধ্যতামূলকভাবে 21 দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সংস্পর্শে এলেই 21 দিনের হোম কোয়ারেন্টিন। এবং যদি কেউ নিপায় আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন রোগীর সঙ্গে কোনো একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে, কোনো একটা ঘরের মধ্যে অনেকটা সময় কাটান, তাহলেও তাকে হাই রিস্ক রয়েছে এটা ধরে নিয়ে তাকেও কোয়ারেন্টিনে পাঠাতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গাইডলাইনে আরো বলেছে যে হোম কোয়ারেন্টিনে যারা থাকবেন তাকে সেই সমস্ত ব্যক্তিদের দিনে 2 বার চিকিৎসকরা পরীক্ষা করবেন। উপসর্গ যদি তাদের কিছু আসে ধরা পড়া মাত্রই হাসপাতালে ভর্তি করতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে রাখতে হবে আলাদা আইসোলেশন ওয়ার্ডে। এবং এটাও বলা হয়েছে যে এই 21 দিনের মধ্যে প্রত্যেক দিন স্বাস্থ্য ভবন থেকে অবশ্যই ফোন করে খোঁজ নিয়ে সেটা রেকর্ড করে রাখবে স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি গাইডলাইনে এটাও বলেছে যে নিপায় আক্রান্ত ব্যক্তি বা নিপার উপসর্গ রয়েছে এমন ব্যক্তির সেবা শুশ্রূষার দায়িত্বে যদি কেউ থাকেন তাহলে তাকে পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। এ ধরনের ব্যক্তিদের পর্যাপ্ত সুরক্ষা বলতে তাদের পিপিই কিট ব্যবহার থেকে শুরু করে N95 মাস্ক এবং অ্যান্টিভাইরাল একটা ওষুধ খাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। যদিও আমরা জানি যে নিপাতে কোনো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, পরীক্ষামূলকভাবে বিভিন্ন অ্যান্টিভাইরাল ওষুধ দিয়েই আপাতত চিকিৎসা চলছে। তাই এক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তর 2টি বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করতে বলেছেন যারা আক্রান্ত হবেন তাদের জন্যও এবং যারা তাদের চিকিৎসার দায়িত্বে, দেখভালের দায়িত্বে থাকবেন তাদের জন্যও। ধন্যবাদ সন্দীপ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে ফের সরব ইডি। বৃহস্পতিবার আদালতে সে কথা স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বললেন একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে গেছেন তিনি, এর বেশি কিছু নয়। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজু দাবি করেন সিবিআই এই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। 8 তারিখ আইপ্যাক গণথানের বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন আচমকা মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, তারপর সেখান থেকে ফাইল নথি নিয়ে বেরিয়ে আসা। My hard disks, see, phone, hard disk, all they are collecting at. বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কার্যত বিষয়টিকে মান্যতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। বললেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে সেখানে যাওয়ার অধিকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে একটি ল্যাপটপ এবং একটি আইফোন প্রো নিয়ে গেছেন তিনি, এইটুকুই, এর বেশি কিছু নয়। রাজ্যের কৌশলীও তা স্বীকার করে নিচ্ছে। এই কেমন দেশ, কেমন রাজ্যে আমরা বাস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে শুরু থেকে সরব ইডি। এদিন সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি নিয়ে সরব হন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বলেন এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন, ধর্নায় বসবেন। এই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে। ইডির আইনজীবী বলেন পুলিশ আধিকারিকদের প্রত্যক্ষ মদতে নথি চুরি করে সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তুষার মেহতা। দেশ জুড়ে বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি ইডি যা করেছে এবং সেটা ভেবেছিল বাংলাতেও বোধহয় করতে সমর্থ হবেন, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দিয়েছেন, আটকে দিয়েছেন। ইডি প্রত্যেকবার ভোটের আগে এসে
রাজনৈতিকভাবে কোনো একটি দলকে সুবিধা পাইয়ে দেবে, সেই খেলা বাংলায় চলবে না, বাংলার মাটিতে চলবে না, সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে। এই দিন শুনানি চলাকালীন ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, আপনারা ওখানে কেন গেছিলেন? উত্তরে ইডির আইনজীবী জানান, প্রায় 2700 কোটি টাকার কয়লা পাচার মামলার তদন্ত করতে। ইডির তরফে দাবি করা হয় তারা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল কেন যাচ্ছে। ইডির দাবি এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। কয়লা পাচার মামলা তদন্ত করতে গেছিল ইডি। ডিজিপি, পুলিশ কমিশনার সহ সমস্ত পুলিশ আধিকারিককে জানানো হয়েছিল। পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয় 8 তারিখ সকাল 6:45-এ তল্লাশি অভিযান শুরু করে ইডি, আর পুলিশকে ইমেল করা হয় সকাল 11:30টায়। এই দিন ইডির তরফে বলা হয় যে আইপ্যাক কর্ণধারের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়, সেই আইপ্যাক কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ করেনি। সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, নির্বাচনী আবহে ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল ইডির? আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের সব তথ্য রয়েছে, দলের চেয়ারম্যান তার অফিসে যেতেই পারেন। পাশাপাশি আইনজীবী সিব্বল বলেন, কয়লা পাচার কেসে এফআইআর রেজিস্টার হয়েছে 2020 সালে, 2024-25 সালে কিছু হয়নি। তাহলে 24-25 সালে ইডি কি করছিল? 2026-এ নির্বাচনী আবহে দলের অফিসে যাওয়ার কি প্রয়োজন? কপিল সিব্বল এও বলেন, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ল্যাপটপ এবং ফোনে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, যদি ইডির উদ্দেশ্য থাকতো আপনাদের তথ্য সংগ্রহ করা, তাহলে তারা নথি বাজেয়াপ্ত করতে পারত, তারা সেটা করেননি। তখন কপিল সিব্বল বলেন, ইডি সবকিছুর ছবি তুলে রাখতে পারে। বিচারপতি বলেন, ইডি জানিয়েছে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। তুষার মেহতা বলতে চাইছেন যে যদি নির্বাচনের সময় আর্থিক দুর্নীতি হয়ে থাকে, তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায়? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আর্জি জানান, সিবিআই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরের সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে যুগযুগ। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, না নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব। যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল? আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারিশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি। এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তার সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।